আসসালামু আলাইকুম। আবৃত্তিকুঞ্জের নিয়মিত আয়োজন কবি কথন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবার জন্য রইল অফুরান ভালোবাসা। আপনাদের সঙ্গে আছি আমি জাহানারা রেখা এবং আমাদের সাথে আজকে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য ব্যক্তি বিশিষ্ট কবি, যিনি স্বমহিমায় স্বগুণে উদ্ভাসিত একজন আলোকিত মানুষ, জনাব রেজাউদ্দিন স্টালিন। বন্ধুরা, আমরা শুরুতে চলে যাব আজকে আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কথা বলবো তার সাথে এবং তার কাছ থেকে শুনবো কিছু অজানা গপ্প, অজানা কথা, তার কাব্যচর্চা, তার সাহিত্য চর্চা, এছাড়াও তার জীবনের কিছু কথা নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কবি, আসসালাম। কেমন আছেন? ভালো আছি জাহানারা। ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের স্টুডিওতে আজকে পেয়ে। আহ, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই করোনাকালীন সময়টা কিভাবে কাটাচ্ছেন, কি করছেন? লেখালেখি বা কিভাবে সময়টা কাটছে আপনার? আসলে করোনা হচ্ছে এক আতঙ্কের নাম। সে আতঙ্ক আসে অদৃশ্য থেকে। আর আপনি যতই বাসার মধ্যে ভালো বোধ করেন, আনন্দে থাকেন, সবকিছুর মধ্যে একটা আতঙ্ক। আমরা এখন আতঙ্ক খাই, আতঙ্ক ঘুমাই, আতঙ্ক করি। এটাই হচ্ছে বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা। এর আসলেই বাইরে তাই। এর বাইরে আহ, টেলিভিশনে চোখ রাখা, যে আজকে কতজন আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ হারিয়ে গেল তার স্বজনদের কাছ থেকে, এই পৃথিবী থেকে কতজন আক্রান্ত হলো, ভ্যাকসিন বেরোচ্ছে কিনা, এর মধ্যেই কত নিষ্ঠুরতা মানুষের দেখি, ত্রাণ চুরির ঘটনা দেখি, এর মধ্যেই দেখি বিচার বহির্ভূত হত্যার নানা রকম ফাঁকফোকর, এর মধ্যেই দেখি বিচারহীনতার সংস্কৃতি এবং মানুষের অসহায় বন্যার্ত মানুষের রোদন, সবকিছু মিলিয়ে মনটা কিন্তু খুব একটা ভালো থাকে না। একদিকে আতঙ্ক, একদিকে ক্ষোভ, সেই একদিকে সাথে ভয় তো আছেই। অনিশ্চিত একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে মানুষের প্রতি গভীর ভালোবাসা। কোন দিকে যাব? একজন কবি কোন দিকে যেতে পারে? শেষ পর্যন্ত তার আশ্রয় তো কবিতা। তার আশ্রয়, তার বেদনা, তার স্বপ্ন, তার ক্ষোভ, তার সময়কে সে উপস্থাপন করবে কবিতার ভেতর দিয়ে। এটি হচ্ছে তার কাজ। যখন কবিতা লিখিয়ে করোনাকালীন সময়ে, তখন কিছুটা স্বস্তি বোধ করি, কিছুটা মনের ভার লাঘব করি, কিছুটা ক্ষোভ প্রশমিত করি। এভাবেই বাঁচা। কিন্তু এবার বুঝেছি যে ঘরের নারীরা কতটা কষ্ট করে। আমি প্রায় 3-4 মাস ধরে বাসার অনেক কাজ করেছি, তরকারি কুটেছি, ঘর ঝাড়ু দিয়েছি, নিজের জামা কাপড় ধুয়েছি, বাইরে থেকে তরকারি তরকারি এবং বিভিন্ন আনাজ এলে সেগুলো আমি ধুয়ে সাজিয়ে রেখেছি, ঘরও মুছেছি। তো সবকিছু করেছি, কারণ আমার স্ত্রী একটু অসুস্থ ছিলেন, বাসায় কাজের লোক আসা বন্ধ ছিল। এগুলো করে আমি বুঝতে পেরেছি যে একটা সংসারে কত রকম কাজ, কত কায়িক শ্রম দিতে হয়। এবং আমরা যে আমাদের স্ত্রীদেরকে এরকম এসেই সবকিছু অর্ডার করি, এইটা করো সেটা করো, এটা তো সহজ না। সেই জিনিসটা কিন্তু এবার আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। আর একটা ধন্যবাদ সবচেয়ে প্রিয় বড় কবি। বিষয় জানো, আর একটা বড় বিষয় বলি, সেটা হচ্ছে যে উম, আহ, ইদানিং মানুষের মধ্যে থেকে ভয় কেটে গেছে। তারা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, যা হয় হবে, বাইরে যাবে। কারণ 6 মাস তো একটা মানুষ গৃহবন্দী থাকতে পারে না। মানুষ প্রকৃতির কাছে যাবে, মানুষের কাছে যাবে, কর্মস্থলে যাবে, অর্থ উপার্জন করবে, স্বজনদের জন্য, স্বজনদের পেটে এবং মুখে আহার যোগাবে। এই হলো তার মূল দায়িত্ব। এই দায়িত্ববোধ পালন করতে গিয়ে হয়তো সে মৃত্যুর মুখে পতিত হচ্ছে, কিন্তু সে বাইরে বেরোচ্ছে। আমাদের সরকারের এখন উচিত নানা রকম প্রণোদনা দিয়ে মানুষের এই দুর্ভিক্ষাবস্থা থেকে, মানুষের এই বেদনা থেকে, মানুষের কষ্ট থেকে মুক্তি দেওয়া। এবং সরকার সেটা করছে, অনেক অংশে করছে। সবকিছু তো সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমাদের যারা বিত্তবান আছে এই সমাজে, তারা এগিয়ে আসুক। অনেকে এসেছেন, অনেকে আসেন।
আমরা চাইবো সবাই এগিয়ে এসে আমরা একসাথে কাজ করব। আমাদের এই সোনার বাংলার যে স্বপ্ন, যেটি সবার হৃদয়ে আছে, সেই স্বপ্নটা যেন আমরা সফল করতে পারি। যত দৈন্য, যত ঝঞ্ঝা, যত করোনা, যত বন্যা আসুক, আমরা সুকান্তের ভাষায় বলবো, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎই বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। ধন্যবাদ প্রিয় কবি। আমরা জানি আসলে আপনি সর্বগুণে গুণান্বিত একজন মানুষ, এবং প্রথমেই আপনার কথা শুনে আপ্লুত হয়েছি, ব্যথিত হয়েছি, এবং যে নির্মম বাস্তবতা আপনি আমাদের সামনে তুলে ধরেছেন, আসলে আপনি যে নিরেট বাস্তববাদী একজন মানুষ। অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি। আমি দর্শকদের জন্য আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, আমাদের প্রিয় কবি জনাব রেজাউদ্দিন স্টালিনের বর্ণাঢ্য জীবনের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। রেজাউদ্দিন স্টালিন জন্ম 22শে নভেম্বর 1962, বৃহত্তর যশোর জেলার নলডাঙ্গা গ্রামে। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ, মাতা রেবেকা সুলতানা। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 50টি। আবৃত্তিরও 3টি ক্যাসেট আছে। প্রদীপ ঘোষের কণ্ঠে আবার একদিন বৃষ্টি হবে শীর্ষক অ্যালবাম। রবীন্দ্রনাথ আরোগ্য নির্বাসিত তারুণ্য এবং ডাকঘর শিরোনামে প্রবন্ধ গ্রন্থ আছে। শিশুতোষ গ্রন্থ হাঁটতে থাকো, শৈশব এবং চিরশিশু, বই পড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং আরামপ্রদ ভ্রমণের শখ তার। এ পর্যন্ত দেখেছেন ভারতবর্ষ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল ও চীন। সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, খুলনা রাইটার্স ক্লাব, ধারা সামাজিক সাংস্কৃতিক পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সব্যসাচী পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, রংপুর বজ্রকথা পুরস্কার, ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, লস অ্যাঞ্জেলেস বাদাম সাংস্কৃতিক সম্মাননা, আমেরিকা এবং যুক্তরাজ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মাননা। শ্রদ্ধা আমাদের এই প্রিয় কবিকে, এবং সেই সাথে কবির প্রকাশিত গ্রন্থগুলো সম্পর্কে প্রিয় দর্শক আপনাদের একটু বলতে চাই। রেজাউদ্দিন স্টালিনের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পুণ্যপ্রাণ যাবে 1983 সাল, দাঁড়াও পথিক বর 1986 সাল, ফিরিনি অবাধ্য আমি 1985, ভেঙে আনো ভিতরে অন্তরে 1987, সেই সব ছদ্মবেশ 1989, আঙুলের জন্য দুই রথ 1992, আশ্চর্য আয়নাগুলো 1992, ওরা আমাকে খুঁজছিল 1997, সম্ভাবনার নিচে 1996, পৃথিবীতে ভোর থেকে দেখিনি কখনো 1997, আশীর্বাদ করি আমার দুঃসময়কে 1998, হিংস্র নৈশভোজ 1999, আমি পৃথিবীর দিকে আসছি 2000, লোকগুলো সব চেনা 2001, নিরপেক্ষতার প্রশ্ন 2002, পদশব্দ শোনো আমার কণ্ঠস্বর 2003, পুনরুত্থান পর্ব 2004, অবিশ্রুত বর্তমান 2005, মুহূর্তের মহাকাব্য 2006 সাল, অনির্দিষ্ট দীর্ঘশ্বাস 2008, ভাঙা দালানের স্বরলিপি 2009, কেউ আমাকে গ্রহণ করেনি 2009। এছাড়াও আরো অনেক যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনুদিত হয়েছে। রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটের উচ্চ পদে কর্মরত ছিলেন। এই কবির প্রতি রইল আমাদের অনেক অনেক শুভকামনা। কবি, আবারও ফিরে আসি আপনার কাছে। আপনার এত লেখালেখি, অনেকগুলো বইয়ের নাম আমরা জানতে পারলাম। এত লেখালেখির পিছনে উৎসাহ বা অনুপ্রেরণা আসলে কার ছিল? কি লেখালেখিকে ভালোবেসেই এই জগতে এলেন, না পেছনে বিশেষ কোনো উৎসাহ ছিল, কারো উৎসাহ ছিল? যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। আসলে একজন লেখকের ওরকম কোনো প্রেরণা সেরকম থাকে না, প্রেরণা তার নিজেরই।
মানে আমাদের সমাজ ব্যবস্থা না, সারা পৃথিবীর সমাজ ব্যবস্থায় একজন আহ, অনুভূতিশীল মানুষ, একজন সংবেদনশীল মানুষ, সে তার সময়কে না ওইভাবে মেনে নিতে পারে। সে মেনে নিতে পারে না তার সময়ের সে কষ্টগুলো, সে সময় সে হাহাকার গুলো, সময়ের বঞ্চনা, সংকট, মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে অন্যায়, শ্রেণী বৈষম্য। হ্যাঁ, এগুলো মানে একজন সংবেদনশীল মানুষ মানতে পারে না, এবং না মানতে পারার যে বেদনা, যে ক্ষোভ, তা থেকেই আসলে প্রেরণাটা আসে। কথা বলতে ইচ্ছে করে। এবং আমরা যারা লেখালেখি করি, আমরা তো আর রাজনৈতিক মঞ্চে গিয়ে কথা বলি না, আমরা কথা বলি আমাদের কাগজের মঞ্চে, কলমের সেই শিখরে দাঁড়িয়ে আমরা চিৎকার করি। তো আমরা সেই কাগজের মঞ্চে আমাদের সমস্ত বক্তৃতা করি। সে বক্তৃতাগুলো, সে সংবাদগুলো চিরায়ত। আমাদের আহ, জেমস জয়েস বলছেন যে কবিতা এবং শিল্প হচ্ছে চিরায়ত সংবাদ। সরি, সংবাদপত্রে যেগুলো ছাপা হয় সেগুলো তাৎক্ষণিক সংবাদ। আর কাব্যাকারে কিংবা গল্প আকারে, প্রবন্ধ আকারে আমরা যে সংবাদ দিই সেটা হলো চিরায়ত সংবাদ, শিল্পের সংবাদ। সুতরাং সেই সংবাদের একটা মূল্য থাকে, একটা শাশ্বত চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এবং সেগুলো আমরা লিখি। সেখান থেকে আমাদের প্রেরণা। তবে ছোটবেলাতে আমার আম্মা আমার লেখালেখি খুব পছন্দ করতেন, এবং পাশাপাশি তিনি লেখাপড়ার কথা সবসময় বলতেন যে তুমি কবিতা নিয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে কিন্তু অবশ্যই সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে, তোমাকে এমএ পাস করতে হবে। আমার মা সবসময় কথাটা বলতেন আমার। তো আমি সেই জন্য আমার মাকে লুকিয়ে লুকিয়ে অনেক সময় কবিতা লিখতাম। তো একদিন দেখি আমার মা এসে আমার খাতা উল্টাচ্ছেন, দেখেন আমি কবিতা লিখছি। তিনি বললেন, জানো তো কবিতা লিখে ভাত হয় না। তো আমি সে তখন কিছু বলিনি। অনেকদিন পরে আমি একটা কবিতা লিখলাম। মা বলতেন, জানিস তো কবিতা লিখে ভাত হয় না। আমি লজ্জায় অবনত হয়ে থাকতাম, কিন্তু আজ আমার সময় হয়েছে। আমি সাহসী সন্তানের মতো প্রশ্ন করতে পারি, মা, যারা কবিতা লেখে না তাদেরও কি ভাত হয়? এই প্রশ্নটা আমি করেছিলাম কবিতার মধ্যে, আমার মাকে আমি বলি। কিন্তু এই প্রশ্ন কি সব মানুষের নয়, যে কবিতা লেখে না তারও কি ভাত হয়? হয় না। এই যে আমার ছোটবেলা থেকেই যে আমার প্রেরণা, সে প্রেরণা আমার প্রতিপার্শ্ব, কিছুটা আমার পরিবার আর বন্ধুরা। আমার বন্ধুরা আমাকে মেনে নিয়েছিল যে আমি কবি। আমার বন্ধুরা আমার কবি শক্তিকে স্বীকৃতি দিয়েছিল। তার মধ্যে কবির হোসেন তাপস, আব্দুর রব, সৈয়দ রানা মুস্তফি, আমার সিনিয়র একজন বড় ভাই ছিলেন রাজনৈতিক গুরু, আমি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, হারুনুর রশিদ, আমার বন্ধু সিদ্দিকুর রহমান, আমার আর এক বন্ধু অর্ধেন্দু ব্যানার্জি। হ্যাঁ, এরা কিন্তু আমাকে মেনে নিয়েছিল। আমার এবং আমার এক শিক্ষাগুরু ছিল, শিক্ষাগুরু বলতে কাব্যগুরু আজিজুল হক। হ্যাঁ, তারা মেনে নিয়েছিল যে আমি কবিতা লিখতে পারবো এবং আমার হবে। এই যে আমাকে প্রেরণা দিল, সেই প্রেরণা থেকেই কিন্তু আমি এগুতে থাকি। এবং আহ, আমাকে কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কবিতা লিখবার চেষ্টা করেছি, আর বই পড়তে চেষ্টা করেছি। সবাই যখন বিকেলে খেলতো, অন্য অন্য সিনেমায় যেত, আমি তখন পাবলিক লাইব্রেরিতে বসে বই পড়তাম। আমি প্রতিদিন একটা কবিতার বই শেষ করতাম, দেশি বিদেশি। এবং আমি আমার একটা টেবিল ছিল যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে, সেই টেবিলটাতে কেউ বসতো না, এবং লাইব্রেরিয়ানরা জানতেন যে এখানে রেজাউদ্দিন স্টালিন এসে বসবে। এই যে আমি তখন খুবই তরুণ, তখন যে এই যে লাইব্রেরিয়ানরাও আমাকে সম্মান করতো, এবং তারা জানতো যে এই লোকটা সিরিয়াস লেখালেখির জন্য, আমাকে তারা সেইভাবে ভালোবেসেছে। পরবর্তীকালে আমি যখন ঢাকায় এলাম, তখন আমাকে আমার গুরু রাহাত খান, কবি আল মুজাহিদি, আহসান হাবিব, শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, আসাদ চৌধুরী, নুরুল হুদা, কবি হাবিবুল্লাহ সিরাজি, আবিদ আজাদ, নাসির আহমেদ, জাহিদুল হক, শিকদার আমিনুল হক, আহ এই যে এরা আমাকে যে ভালোবাসলেন, আমাকে গ্রহণ করলেন,
কবি হিসাবে আমাকে মূল্যায়ন করলেন, এবং পশ্চিমবঙ্গ ভারতের শিবনারায়ণ রায় এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি একজন সাহসী বুদ্ধিজীবী, লেখক, সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, যিনি মারা গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন আমাদের জ্যেষ্ঠ, তিনি খন্দকার আশরাফ হোসেন। এই যে এরা আমাকে ভালোবাসলো, আমাকে কবি হিসাবে স্বীকৃতি দিল, সেভাবেই কিন্তু আমি প্রাণিত হলাম আমার পরিবার থেকে, বন্ধুদের কাছ থেকে, এবং আমার সতীর্থ কবিদের কাছ থেকে, দেশে বিদেশে। সেভাবেই কিন্তু আমার বেড়ে ওঠে। এবং কবিতা লিখতে গিয়ে অনেক সময় লাঞ্ছিত হয়েছি, অনেক সময় অপমানিত বোধ করেছি, কিন্তু আমার যা প্রাপ্তি, সেই প্রাপ্তির কাছে সেগুলো ছিল নগণ্য। আর আপনি যখন কোনো শুভ উদ্যোগ নেবেন, ভালো কাজ করবেন, তখন আপনার ভালোবাসার লোকের অভাব হবে। কিছু লোক থাকবে আপনাকে প্রতিরোধ করবে, আপনাকে সামনে এগোবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, কিন্তু আমি নিশ্চিত যে যিনি তার লক্ষ্য স্থির রেখে এগুতে থাকেন, মানুষকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তিনি এগুলে অনেক ভালোবাসার মানুষ তার আশেপাশে আসে। এইটা মনে রেখে আমি কয়েকটি লাইন লিখেছিলাম। জগতের আছে একটি মাত্র ভাষা, ভালোবাসা, ভালোবাসা। বাহ! মানে মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনার কথাগুলো শুনে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। খুব ঋদ্ধ হলাম আমি, এবং আমার বিশ্বাস আপনার যে বক্তব্য আজকে আমরা শুনলাম, লেখার উৎসাহ, আপনার যে পড়ার স্পৃহা, পাবলিক লাইব্রেরির যে একটা চেয়ার আপনার জন্য আলাদা, সবসময় যেতেন বলেই এটা হয়েছিল। আমার বিশ্বাস আমাদের দর্শকদের অনেক ভালো লেগেছে। প্রিয় কবি, অনেক অনেক কমেন্টস পেয়েছি, আমি একটু না পড়লেই নয়। আমিনুল ইসলাম সেলিম, কবি সম্পর্কে অনেক কিছু জানলাম, ধন্যবাদ কবিকে। ধন্যবাদ আপনাকেও। মকবুল হোসেন বকুল, শুভকামনা রইল, ধন্যবাদ দাদা। আবারও লিখেছেন, সম্মানিত কবিকে অভিনন্দন। অভিনন্দন আমাদের সম্মানিত কবিকে। রেহানা চৌধুরী, অনেক ভালোবাসা দিয়েছ। রত্না রায় চৌধুরী, আজকের গুণী কবিকে শ্রদ্ধা ও অভিনন্দন। ধন্যবাদ দিদি। সাবিনা সিরাজ, সুপার একটি অনুষ্ঠান, ধন্যবাদ। পারভিন আক্তার, অসাধারণ আয়োজন, ধন্যবাদ আপু। আবারও লিখেছেন রত্না দিদি, খুব সুন্দর উপস্থাপনা। সৈয়দ আব্দুল মাজিদ, অভিনন্দন কবিকে। ধন্যবাদ প্রিয় কবি, আপনাকেও। তারপরে ভাষ্যকার সিরাজুল ইসলাম লিখেছেন, চমৎকার ও প্রাণবন্ত আলোচনা, ধন্যবাদ। সাবিনা সিরাজ আবারও লিখেছেন, বাহ চমৎকার আলোচনা। আইভি মামুন, অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা রইল কবির জন্য, অনেক ধন্যবাদ। দেবাশিস ভট্টাচার্য, স্টালিন ভাইকে সালাম জানাচ্ছে, সালাম পৌঁছে দিয়েছে আমাদের আজকের প্রিয় কবির কাছে। সাবিনা সিরাজ আবারও লিখেছ, আবৃত্তি কুঞ্জের পক্ষ থেকে আজকে সম্মানিত কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং কবির জন্য অনেক শুভকামনা। স্টালিন ভাই, দেখতেই পাচ্ছেন আপনার আরো অনেক কমেন্টস রয়েছে। আসলে আপনার কথা শুনলে কিভাবে সময় চলে যাবে বুঝতেও পারবো না। আমি প্রিয় দর্শক, আমি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব রেজাউদ্দিন স্টালিন, আমাদের দেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তি, স্বনামধন্য কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব। তার লেখা থেকে দু একটি কবিতা আমি পড়ে শোনানোর চেষ্টা করব। আমি আবারও কবির কাছে ফিরে যাব কবিতাটি পড়ছি। কবির লেখা অদৃশ্য জাদুঘর। জাতীয় জাদুঘরের সামনে দৃষ্টিতে ভর দিয়ে দাঁড়ানো লোকটি চায়ের কাপ নিংড়ে বের করছে ভবিষ্যৎ। পাশে এক রিকশা চালক পান পাত্রে তৃষ্ণা পরিবেশনের ভঙ্গিতে ঠিক করছিল গন্তব্য। লোকটি রিকশা চালকের বাঁকা মেরুদণ্ডের মধ্যে আবিষ্কার করে সকল বিস্ময়ের প্রবেশ পথ। এক সেতু হাজার বছর ব্যাপী পার হচ্ছে, কৃতদাস আর পিরামিড। প্যাডেলে পায়ের রক থেকে ছিটকে বেরিয়ে আসছে প্রাগৈতিহাসিক সিংহ আর হরিণের দল। শিকার করা ষাঁড়ের রক্ত প্রবাহিত তার শিরার নদীতে, কিন্তু হাতে স্থির প্রভুর পেয়ালা। পানপাত্র হচ্ছে এক দুর্বিষহ জগৎ,
কপালের বলিরেখায় আঁকা জীবন যুদ্ধের পাণ্ডুলিপি। রিকশার চেইন মধ্যযুগে মানুষ পেশা যন্ত্র, চায়ের চুল্লি থেকে উদ্গত ছাই, ডাইনি বানানো নারীদের দেহভস্য। লোকটি বহুদিন ধরে মানুষের ভবিষ্যৎ গুনছে, বারবার তাকাচ্ছে পালহীন রিকশায় বসা ক্লিওপেট্রার দিকে। শত শত বন্দীদের আর্তনাদ আটকে আছে রিকশার শিকে। প্যাডেলে গড়িয়ে যাচ্ছে নিরপরাধ মানুষের নিয়তি। চালকের চোখের চিতায় 7টি সূর্য ঢোল বাজাচ্ছে 7 জন মৃত্যুর দেবদূত। তার মাথায় বাঁধা গামছা, তিতুমিরের বাঁশের কেল্লায় ওড়ানো পতাকা, বুকে তার আকাশ, মাটির ব্যবধানে বিশাল হাঁপড়, পাঁজর, 71 শহীদের কঙ্কাল। লোকটি ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে দাঁড়াতে চাইল, আর তৃষ্ণার রাজত্বের লোকজন ঘিরে ধরল তাকে। সে দেখল প্রতিটি মানুষই একটি অদৃশ্য জাদুঘর। কি চমৎকার একটি লেখা! আমার কাছে মনে হয় যে আমার খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আপনার লেখার কোনো বিচার করার ক্ষমতা আমার হয়নি কবি। তবুও মনে হয় যে আপনার লেখা কিন্তু গতানুগতিক লেখাকে ছাপিয়ে অনেক ঊর্ধ্বে, বুঝে নিতে অনেক কষ্ট হয় আমাদের। হ্যাঁ, বরাবরই আপনার অনেক লেখায় দেখি বেশ কঠিন। আমরা যদিও পড়েছি যে আপনি সব ভাষায় রপ্ত। এত গুণের অধিকারী একজন মানুষ কিভাবে হয়? এতগুলো ভাষা কিভাবে রপ্ত করলেন? আসলে আপনার চেষ্টার অসাধ্য কিছু নেই। আমাদের যাপিত জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময়। আমাদের রুটি রুজি উপার্জনের যে ক্ষেত্র, সেখানে অনেক সময় ব্যয় করতে হয়। আর জন মেকলে আমাদের বাঙালি জাতি সম্পর্কে বলেছিলেন যে এরা খুব পরশ্রী কাজ। আপনি কোনো ভালো কাজ করবার উদ্যোগ নিলেই কিভাবে আপনাকে নষ্ট করে দেওয়া যাবে, কিভাবে আপনার বিরুদ্ধাচারণ করা যাবে, সেটিতে জাতি হিসেবে আমরা খুব পারঙ্গম। এবং আপনি জানেন যে আমাদের বাঙালি জাতির স্থপতি, তাকে হত্যা করা হয়েছে, পরবর্তীকালে অনেককে হত্যা করা হয়েছে। আমরা কোনো ভালো কিছু সহ্য করতে পারি। একটা প্রবাদ আছে যে এত ভালো ভালো নয়, অর্থাৎ আপনি একজনকে নিমন্ত্রণ করে অনেক ভালো মন্দ খাওয়াবেন, তাকে জিজ্ঞেস করবেন কেমন লাগলো ভাই, তিনি বললেন এত ভালো ভালো না। ভালো সহ্য করার জাতি আমরা নই। এই জন্যে একজন এই সমাজে প্রতিভার জন্ম হয়েছে, সত্যি হয়েছে, কিন্তু তাদের অনেক দুর্গতি সহ্য করতে হচ্ছে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, কিন্তু তিনি তার সময়ের মানুষজনকে চিনতেন। তিনি ট্রেন থেকে নেমে ওদের সঙ্গে দেখা না করে আলাদা রাস্তা দিয়ে বাড়িতে চলে গিয়েছেন, কারণ জানতেন যে এরাই কিছুদিন আগে আমার বিরুদ্ধে শনিবারের চিঠি, সবুজ পত্রে কি আজে বাজে কথা লিখেছে, কি সব দুর্নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রটিয়েছে। নজরুলের মতো একজন মানুষ, তিনি বলতে বাধ্য হয়েছেন, কেউ বলছে যে তুমি নারী ঘেঁষা, কেউ বলছে জবন, কেউ বলছে কাফের, কেউ বলছে সংস্কারবাদী, কেউ বলছে মৌলবাদী, কি না বলছে নজরুলকে। সেজন্য আমার কৈফিয়াত একটি লেখা আছে নজরুলের, সেখানে বলছেন তোমরা আমাকে যাই বলো, আমি এই তোমাদের কথা শুনে ক্ষান্ত হব না। এই ভারতবর্ষের 33 কোটি মানুষের খুন যারা খায়, তাদের ধ্বংস না হওয়া পর্যন্ত আমি আমার এই সংগ্রাম অব্যাহত রাখবো। এটি নজরুল পণ করেছিলেন এবং সেইভাবেই তিনি তার লেখালেখি চালিয়ে গেছেন। আপনি লক্ষ্য করুন যে নজরুলের জীবদ্দশায় তার প্রায় 9টি গ্রন্থ বাজেয়াপ্ত হলো এবং তিনি অনেক অর্থ কষ্ট সহ্য করেছিলেন। অনেক মানুষ তাকে ভালোবাসত, কিন্তু শেষ রক্ষা হয়নি। রবীন্দ্রনাথ নজরুলকে ভালোবাসতেন, কিন্তু আমরা চেষ্টা করেছি কিভাবে নজরুলকে, রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে শত্রুতা লাগিয়ে দেওয়া যায়। একবার দেওয়াও হয়েছিল,
পরবর্তীকালে দুজন আবার মিলিত হয়ে সেই সমস্যার সমাধান করেছে। অর্থাৎ ভালো বন্ধুত্ব আমরা সহ্য করতে পারি। আমাদের জসিমউদ্দিনের একটা বই আছে, দুই ভাই, তারা খুব ভালোভাবে সংসার যাপন করছিল, গ্রামের লোকজনের তার সহ্য হলো না, তারা কিভাবে যেন দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে মামলা ঠুকে দিল, দুই ভাইয়ের, এবং নিঃস্ব হয়ে গেল। এই হচ্ছে আমাদের জাতির ইতিহাস। এবং যে কাজ করবে তার পেছনে সবাই লাগবে, সে অত ভালো কেন। যদি আপনি বলেন যে স্টালিন তো দেখতে খুব সুন্দর, ভালো লেখে, হ্যাঁ লেখে, তবে মানুষটা ভালো না। আবার যদি আপনি বলেন যে না, সে তো কারো কোনো ঝামেলা টামেলা করে না, নারীদের প্রতি তার ব্যাপক আগ্রহ আছে, মানে আপনি ভালো কাউকে বলতে পারেন। ইদানিং একটা সমস্যা, যদি আপনি বলেন যে জাহানারা রেখা, আপনার ছেলে হয়তো বললো আমার আম্মু জাহানারা রেখা ভালো উপস্থাপন করে, আবৃত্তি করে, তো সেটাকে গ্রহণ না করে সাথে সাথে যাকে বলবে সে বলবে আমার মেয়েও তো ভালো আবৃত্তি করে। আর একজনকে যদি আপনি বলেন যে রেজাউদ্দিন স্টালিন তো ভালো কবিতা লেখে, আর কি লেখে, আমার ছেলে দুটো বই বের করেছে, মানে আপনাকে কোন রকমই সে মানে এন্ডোর্স করবে না কিংবা আপনাকে গ্রহণ করবে না। এই যে মানুষের মধ্যে একটা নতুন এই সমাজের একটা পরিক্রমা তৈরি হয়েছে, সেটা কিন্তু গুণীর প্রতি সম্মান প্রদর্শন না করে নিজেকে উপস্থাপনের একটা প্রচেষ্টা সবার মধ্যে আছে। রাতারাতি বড়লোক হব, পরিশ্রম করব না কিন্তু অনেক টাকা উপার্জন করব, পরিশ্রম করব না কিন্তু আমি ধনী হব, আমার পাশের বাড়ির লোক ধনী, ও যদি দুর্নীতি করে তুমি কেন করো না। এই যে আমাদের একটা মানসিকতার পরিবর্তন হয়েছে গত 20 বছরে, সেটা খুব ভয়ঙ্কর। এবং লুট করা, অর্থ আত্মসাৎ করা এবং অন্যায় করা যেন রীতিতে পরিণত হয়েছে। সেগুলো পরিচ্ছন্ন করবার জন্য সমাজের এই সমস্ত ক্লেদ, দূষিত আবর্জনা, বর্জ্য হৃদয় থেকে ছেড়ে ফেলবার জন্য জন্ম হয় কবি। এবং চার্চিল বলছেন, পলিটিক্স পলিউটেড, পোয়েট্রি ক্লিনস। অর্থাৎ রাজনীতি দূষিত করে আর কবিতায় সেটা পরিষ্কার করে, এটা সত্য কথা। এবং আমরা অসাধারণ, এই অসাধারণ আলোচনা। প্রিয় কবি, এত সুন্দর, সুন্দর কমেন্টস আপনাকে সবাই লিখেছে। এত সুন্দর আলোচনা প্রিয় কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাবিনা সিরাজ, রওশন জাহান, শুভেচ্ছা কবি এবং একজন সফল টেলিভিশন উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনকে। আরো অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের আজকের কবিকে। শাহাদাত হোসেন অনেক অনেক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ। শাহাদাত হোসেন আবারও লিখেছেন অসাধারণ কবিতা এবং আবৃত্তি। সাবিনা সিরাজ, চমৎকার আবৃত্তি, চমৎকার ছিল কবিতাটি। মোজাম্মেল হক, অসাধারণ কবিতা ও আবৃত্তি, ধন্যবাদ। আল মামুন, অভিনন্দন কবি, ধন্যবাদ প্রিয় কবি। সাবিনা সিরাজ আবারও লিখেছেন অসাধারণ লেখা ও আবৃত্তি, শুভকামনা রইল প্রিয় কবির জন্য এবং রেখাপুর জন্য, ধন্যবাদ। নির্মল ঘোষ, আমাদের নিয়মিত একজন কবি, চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। নির্মল ঘোষ আবারও লিখেছেন ভালো লাগলো কবিতাটি এবং আবৃত্তি দুটোই, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আমি আমাদের আজকের প্রিয় কবি, তিনি শুধু একজন কবি লেখকই নন, তিনি ভালো আবৃত্তিও করেন। প্রিয় কবি, আমি আমাদের দর্শক, আমি এবং আমাদের দর্শকরা সবাই আপনার কবি কণ্ঠে, আপনার কণ্ঠে আপনার লেখা কবিতা শুনবো। ধন্যবাদ জাহানারা রেখা, আপনি অনেক ভালো উপস্থাপনা করছেন এবং আপনার আবৃত্তিও বেশ ভালো। অনেক আগে থেকে আমি আপনাকে চিনি। আপনি যে অনুষ্ঠানটি শুরু করেছেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি বিবেচনা করি। আমাদের এই করোনাকালীন সময় আমরা যারা অনলাইনে, ফেসবুকে নানা রকম ভাবে যুক্ত হচ্ছি প্রযুক্তির কল্যাণে, আমরা মনে করি যে আমাদের এই যে কথাগুলো, আমাদের এই যে সময়ের অন্তর্জালাগুলো অন্তর্জালের মাধ্যমে বিস্তৃত হচ্ছে দেশে, দেশের বাইরে, এর কিন্তু একটা মূল্য আছে। এই মূল্য কিন্তু সাময়িক না, একটা সময় অতিক্রম করে একটা ঐতিহাসিক মূল্যে এগুলো বিবেচিত হবে কোনো এক সময়, তখন হয়তো করোনা থাকবে না। কিন্তু আমাদের এই ফেসবুকের, আমাদের এই ওয়ালের, ইউটিউবের, এই ইন্টারনেটের মধ্য দিয়ে আমাদের যে কথাগুলো ইথারের মধ্যে থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। অনেকে অনুষ্ঠানটি দেখছেন এবং মন্তব্য করছেন, আমি সেসব প্রিয়জনদের সামনে পেলে খুব ভালো লাগতো। করোনা উপেক্ষা করে তাদের সঙ্গে আমি করমর্দন করতাম, আমি তাদেরকে
অবশ্যই শুভেচ্ছা জানাতাম, ফুলের শুভেচ্ছা। এখন আমি দূর থেকে হলেও এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি আমার ভালোবাসা, আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি ছোট ছোট দুটি কবিতা পড়ি। আমার প্রথম কবিতার নাম অভয়। এই কবিতাটি রোমানিয়ান ভাষায় সম্প্রতি অনুবাদ করেছেন মেরিলা নিকোলা, এবং সেটি ওখানকার একটি কাগজে প্রকাশ পেয়েছে। ওখানেও খুব কবিতাটা প্রশংসিত হয়েছে। এবং গ্রিকে অনুবাদ করেছেন উজ্জ্বল ঘোষ এবং একজন গ্রিক কবি, দুজন মিলে। সেটিও গ্রিকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে, এবং তারা বলছেন যে এইভাবে যে প্রেয়সীকে, প্রেমিকাকে, দেশকে কিছু দেয়া যায়, সেটি আমাদের ধারণার মধ্যে ছিল না। কবিতাটা আমি পড়ি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কবিতার নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ। কেউ যদি দেয় মল, আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। আরেকটি পড়তে পারি বাহ! রেখা? হ্যাঁ, শিওর, শিওর। আমার তো মনে হয় আপনি এটা আমরা সবাই জানি, বিভিন্ন মঞ্চে আপনার যে কবিতা পড়া শুনেছি, এবং একজন বাচিক শিল্পীকেও আপনি হার মানাবেন যে আপনার প্রত্যেকটা কবিতা আমি যখনই শুনেছি, প্রত্যেকটা কবিতা আপনি মুখস্থ পড়েছেন। প্রত্যেকটা কবিতা আপনি মুখস্থ পড়েছেন। অনেক, অনেক শ্রদ্ধা আপনার জন্য। অবশ্যই শুনবো। আমি আরেকটা কবিতা পড়ি, আয়না কি দরকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভার, পারত্ব নয় কাঁচের নিচে গভীর অন্ধকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। জলের কাছে আগুন পেলাম, পাথর কি দরকার। সব পাথরে আগুন থাকে এমন তো নয় আর। বুকের আগুন ফুঁচিয়ে তোলে মূর্খরা বারবার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। পথের কাছে পথ পেয়েছি, ভয় কি হারাবার। গতির ভেতর আলোক আছে বিরোধী জ্যোৎস্নার। হাত বাড়ালে যায় না পাওয়া সাজানো সংসার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার। ওয়াও, ঠিক ওয়াও! আছে। আপনি যে অভয় কবিতাটি পড়েছেন, সেই কবিতাটি সম্ভবত ইংরেজি লেখাটাও আপনি করেছেন। ইংরেজি লেখাটাও তো আপনার? ইংরেজিটা আমি ইংরে করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আর একটা ছেলেও অনুবাদটি করেছে এবং সেটি পড়েছে। ওটা খুব ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড হয়েছে কবিতা পড়াটা। আমার চেয়ে ও ইংরেজিতে ভালো করেছে ছেলেটা, আমি বাংলায় ভালো করেছি। আচ্ছা, আচ্ছা। সেই কবিতাটিও ইংরেজিতে আমার সামনে আছে। আমিও ভেবেছিলাম, যেহেতু আমি দর্শকদেরকে আজকে জানিয়েছিলাম আমাদের দেশের বিদেশের স্বনামধন্য কবি, জনপ্রিয় কবি, বিশিষ্ট কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। উনি অনেক ভাষার উপর উনার যে ধকল, ধকল দুটোই আছে। হ্যাঁ? সেই দখলে এবং ধকলে দুটোতেই উনার যে প্রসার, যে বিস্তার, হ্যাঁ? সবগুলো ভাষা আসলে সংগ্রহ করতে পারিনি অল্প সময়ের মধ্যে। তবে অভয় কবিতাটি অসম্ভব সুন্দর একটি কবিতা। এরই মধ্যে বিভিন্ন পত্রিকায়ও কবিতাটি দেখেছি, এসছে। চমৎকার একটি কবিতা। আমি কবিতাটির সাথে, সাথে আপনার লেখা কবিতার ইংরেজিটুকু একটু দর্শকদের শোনাতে চাই। হ্যাঁ শিওর। ভেবো না প্রিয়তমা, যে কবিতাটি আমাদের আজকের প্রিয় কবি পড়লেন, তার ইংরেজি কবিরই লেখা কবিতাটি। Don't think, my darling, if someone gives you the sky, I will give you the sun. If he gives you the rain, I will give you the tree. More precious than diamond, I will give you the fastest boat. If anyone gives you the river, don't think, my darling, if someone lures a chandelier, I will fill the path with
starlit. If he gives you a golden nose ring, I will make the same with the rainbow. If someone gives you an anklet, I will give you the reverse splash. Don't think, my darling, if he promises you with a golden book, simply I will give you the alphabet of my mother tongue. If anyone gives you the worldwide house, I will give you only a full strength shari just to cover your hidden organs. মানে এত সুন্দর লেখাটা, এত ভালো সুন্দর করেছেন, লেখাটা। ভালো করেছেন। ও এই এই কবিতাটি সম্প্রতি মানে রোমে রোমের ভাষায়, এটা ইতালিয়ান ভাষায় এটা অনুবাদ হয়ে ওখানকার একটা ম্যাগাজিনে বেরিয়েছে। আমাকে একজন কবি, ইতালিয়ান কবি, সে আমাকে লিঙ্কটা এখন আমাকে দিয়েছিল, কিন্তু আমি লিঙ্কটা বের করতে পারছি না। সে বললো এই কবিতাটি আমাদের এখানে তোমার ছাপা হয়েছে। তো সেটা ভালো, বেশ 4-5টি ভাষায় কবিতাটি ছাপা হয়ে গেছে। ধন্যবাদ কবি। আমি এবারে আপনার কাছে জানতে চাইবো, আসলে লেখালেখি তো অনেক হচ্ছে, অনেক লেখক, আমাদের প্রগতিশীল লেখক, উদীয়মান লেখক অনেকেই লিখছেন। তারপরেও বর্তমান সময়ে লেখকদের মধ্যে কার লেখা আপনার ভালো লাগে বা আপনি মনে করছেন যে এখন বর্তমানে লেখাগুলো যুগোপযোগী, সমাজের বিভিন্নভাবে এই লেখা পড়ে আমরা উপকৃত হচ্ছি, এমন কেউ কি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি এই বিষয়ে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সময়ের অনেক লেখক আছেন, সে লেখকরা লিখছেন আমাদের সময়ের যে সমস্ত অসঙ্গতি, সময়ের ক্ষোভ, দুঃস্বপ্ন, দুরাশা এবং আমাদের স্বপ্ন এবং আমরা যা চাই সেগুলো আমরা যার লেখায় পাই, এবং সমকালীন যে বাস্তবতা সেটি যারা উপস্থাপন করতে পারেন সততার সঙ্গে, আমরা তাদের লেখা নিশ্চয়ই পড়ি এবং আনন্দ পাই। তরুণদের মধ্যে এরকম অনেক লেখক আছেন, এবং যারা জ্যেষ্ঠ তাদের মধ্যেও আছেন, যেরকম সিরাজ ইসলাম চৌধুরী স্যারের লেখা পড়ে আমি এখনো খুবই আনন্দ পাই। আমি এখনো খুব আনন্দ পাই আমাদের হুমায়ুন আজাদের সেই লেখা, আগের লেখাগুলোও পড়ে আনন্দ পাই। আমি সেলিনা হোসেনের কিছু গল্প পড়ে আনন্দ পাই। শাহাদুজ্জামান একজন কমলা লেবু লিখেছেন, সেটি খুবই একটি এক্সপেরিমেন্টাল লেখা, সেটি আমার ভালো লেগেছিল। এবং আমি এখন কবিতা পড়ে আনন্দ পাই আমাদের হাবিবুল্লাহ সিরাজির কবিতা পড়ে আমি আনন্দ পাই। নির্মলানন্দ গুণের কোনো কোনো কবিতা কখনো কখনো ভালো লাগে। আমাদের তরুণদের মধ্যে অনেকে ভালো লিখছেন, আবৃত্ত নজরুল ভালো লিখছেন, জুন্নুর রাহিম ভালো লিখছেন, আমাদের রহমান হেনরি ভালো লিখছেন। এদের কথা আমি বলতে পারি, এদের কবিতা আমি পড়ছি এবং আমার ভালো লাগছে। আর অনেক তরুণ আছেন যারা আমাদের এই সময়ে এই সময়কে উপস্থাপনের চেষ্টা করছেন। তার মধ্যে আমি অবশ্যই আরো দু একজনের নাম বলতে পারি। আমাদের সজল আহমেদ একজন আছেন, তিনি ভালো লিখছেন। এরা খুব ভালো লিখছে কবিতা, এবং আহ, এদের কবিতাগুলো আমরা মনে করি যে তরুণরা যদি পাঠ করে তাহলে বুঝবে যে বাংলা কবিতা কোথাও কোথাও বাঁক নিচ্ছে। আমি সবসময় বলি যে আমাদের কবিতা পশ্চিমবঙ্গের কবিতার থেকে আলাদা। আমাদের কবিতা রক্ত মাংসময়, খুব জ্যান্ত, একদম ক্ষেত থেকে তুলে আনার সবুজ সবজি। আর পশ্চিমবঙ্গের কবিতাতে ফ্রিজ থেকে বের করা সবজি। অর্থাৎ একটা হলো খুবই সবুজ এবং টাটকা, আর একটা হলো ফ্রিজে রেখে দেওয়া, প্রিজার্ভ করা। তো আমাদের এর প্রধান কারণ হচ্ছে আমাদের সংগ্রামশীল জীবন। আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার হলাম, বঙ্গভঙ্গ হলো, আমরা পূর্ব পাকিস্তান পেলাম, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম। প্রথম তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে এই জাতি, এই বঙ্গদেশ যথার্থভাবেই ছিল। পরবর্তীকালে আমরা পাকিস্তান বিরোধী আন্দোলন করলাম, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম। এই যে আন্দোলনের যে ধাক্কা, যে স্রোত, যে অভিঘাত, সেটি আমাদের রক্তে, আমাদের শিরায়, এবং কবিতার রক্তের মধ্যে, কবিতার শিরার মধ্যে সেই স্রোত বহমান। সুতরাং আমাদের কবিতা খুবই টাটকা, এবং তরুণরা সেই টাটকা কবিতায় লিখছে। আমি শুধু তরুণদের জন্য বলবো যে তারা যেন একটু অভিনিবেশের সঙ্গে পড়াশোনা করে এবং ছন্দটা যেন ভালো করে শিখে নেয়। কারণ বাংলা কবিতার মুক্তি কিন্তু ছন্দ। ছন্দ ছাড়া কোনো কিছু মানুষ তেমন মনে রাখতে পারে না।
ছন্দের অভিঘাতটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের হৃদয়ে। আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ ফরাসি লেখক বলছেন, ভিক্টর হুগো বলছেন যে কবিতা মন দ্বারা শাসিত। যদি মন দ্বারা শাসিত হয় তাহলে অবশ্যই মনের কাছে আঘাত করতে হবে, মনের বাক্সে জায়গা করে নিতে হবে। সুতরাং সেই জন্য ছন্দশীল কবিতা খুব গুরুত্বপূর্ণ। আপনি অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, বাংলার এই প্রধান 3টি ছন্দ জেনে যদি কবিতা লেখেন, মুক্ত কবিতা লিখলো, ফ্রি ভার্স লিখলো, আপনার কবিতার মধ্যে একটা গতি থাকবে। যে জন্য রবীন্দ্রনাথ বলছেন যে গদ্য কবিতা হলো নৃত্যশিল্পী উদয় শঙ্করের হেঁটে যাবার মতো। মানে উদয় শঙ্কর যখন হেঁটে যেতেন তখন তার মধ্যে একটা ছন্দ থাকতো। অর্থাৎ গদ্য কবিতায় ফ্রি ভার্স এটা যে শুধুমাত্র ছন্দহীন অগ্রগমন তা কিন্তু নয়, তার মধ্যে একটা ছন্দ আছে, একটা গতি আছে, একটা রিদম আছে। এবং গদ্য কবিতাকে কবিতা করে তোলা কঠিন, প্রতিটি লাইনকে কবিতা করে তোলা। এবং লুই অরাগো যেমন বলছেন যে একটি কবিতার প্রতিটি শব্দে রক্ত ঝরাতে হয়। সুতরাং একটি কবিতার প্রতিটি শব্দে রক্ত না ঝরালে সেই কবিতার মধ্যে গোলাপ ফোটে না, ফুল ফোটে না। পাবলো নেরুদা বলছেন তুমি কবিতা লেখো তা যেন সাদা পৃষ্ঠার চেয়ে উৎকৃষ্ট হয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবি। আসলে আপনার কথা যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি এবং আমাদের দর্শকরাও ভীষণ আনন্দ পাচ্ছেন। তাদের এই চমৎকার কমেন্টস গুলো দেখেই বুঝতে পারছি। সাবিনা সিরাজ আবারও লিখেছে চমৎকার আবৃত্তি স্টালিন ভাই। রওশন জাহান লিখেছে মুগ্ধতায় মুগ্ধ কবির আবৃত্তি শুনে। হ্যাঁ, কবি চমৎকার। আমাদের কবিকে আমরা তো সবসময় মঞ্চে দেখেছি। আমাদের কাছে সবসময় মনে হয়েছে উনি একজন ভালো বাচিক শিল্পী। আরিফিন আহমেদ শিমুল অদ্ভুত সুন্দর। ধন্যবাদ প্রিয় কবি। আরিফিন আহমেদ শিমুল আবারও লিখেছেন খুব সুন্দর একটি কবিতা। আতিক রহমান লেখক লিখেছেন ভিন্ন ধারার কবির মুখে একটু অন্যরকম কবিতা শুনে খুবই মুগ্ধ আমি। শুভকামনা স্টালিন ভাই। ধন্যবাদ। সাইদ আহমেদ আনিস লিখেছেন কবি রেজাউদ্দিন স্টালিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। সেই সাথে জাহানারা রেখা আপুকেও অনেক ধন্যবাদ। সাইদ আহমেদ আনিস। সাবিনা সিরাজ অনেক চমৎকার কমেন্ট করেছেন। ইভা আলমাস আমাদের সাথে আছেন, শুভকামনা জানিয়েছেন। রওশন জাহান গুণীজন, গুণী কবিদের নিয়ে এমন জমকালো আবৃত্তি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য রেখা আপুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়জন, সাথেই থাকুন। আমরা আবারও আসবো আপনাদের কাছে। আসলে আমাদের আজকের যে কবি, আসলে কবির মুখ থেকে আমরা যত কথা শুনছি কোকিলের মতো, কোকিল কণ্ঠে চমৎকার কথা গড়গড় করে কবির মুখ থেকে বের হচ্ছে। শুনতে শুধু ভালোই লাগছে, ভালোই লাগছে। আমি অনেকগুলো কবির কবিতার পসরা নিয়ে বসেছিলাম। অনেকগুলো কবিতা শোনাবো, পাঠ করে শোনাবো। যেহেতু মুখস্থ করিনি তাহলে তো আবৃত্তি আর হচ্ছে না, কিন্তু শোনাবো। কিন্তু সময় তরতর করে যাচ্ছে, কারণ ভালো লাগার একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে যাচ্ছে সময়টা। এবারে আমি আমাদের আজকের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিনের লেখা একটি ছোট্ট কবিতা সনেটের দিন কবিতাটি শোনাচ্ছি। সনেটের দিন শেষ, কার তবে শুরু? সোনালী মোড়কে পেলে নতুনের স্বাদ কিছুটা মিলবে, বোধে ছড়াবে অগুরু। পাঠক খুঁজবে ছন্দে আছে নাকি খাদ। অক্ষরবৃত্তের কাছে স্বরবৃত্ত শিশু, মাত্রাবৃত্ত শ্রম দেয় কুলীনের ঘরে। মুক্তছন্দ কি উদার ক্ষমাশীল যিশু, তাকেই আঁকড়ে আছি বাহিরে অন্তরে। আমরা কোথায় যাব হাফ হাতে বর্ণের, কতটুকু আঁকা যায় আকালের ছবি। জরা দুঃখ মাড়ি থেকে অতিক্রমণের পথ কোন ছন্দে আছে খুঁজবেন কবি। এমন সোনালী স্বপ্নে ডুবে আছে মন, ভুল ভ্রান্তি ক্ষমা করো হে মধুসূদন। কি কি অসাধারণ মুগ্ধতা, কি অসাধারণ মুগ্ধতা। সনেটের দিন চমৎকার লিখেছেন প্রিয় কবি। আমি আবারও আপনার কাছে আসি এবং আমি এবারে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দুই বাংলার সাহিত্যকে যদি তুলনা করি তাহলে বর্তমানে আমরা কোন বিভাগে এগিয়ে আছি কিংবা কোন বিভাগে পিছিয়ে আছি যদি একটু বলতেন।
আহ, প্রিয় কবি, আপনার আপনার প্রিয় কবি, আপনার মাইক সম্ভবত মিউট করা আছে, আমরা আপনাকে শুনতে না, পাচ্ছি না। ধন্যবাদ। যে যেখানে, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ। আমি মিউট করে রেখেছিলাম। আহ, আমি মনে করি যে এই যে এগোনো এবং পিছনে, এটা খুব আপেক্ষিক ব্যাপার। বাংলা কবিতা বরাবরই বাংলাদেশে এগিয়ে আছে। আমি যদি একটা কবিদের তালিকা তৈরি করে দিই, প্রণয়ন করি, তাহলে আমি সেটা আপনারা দেখবেন যে আমি সে 40-এর দশক থেকে যদি বলি, আহসান হাবিব, সৈয়দ আলী হাসান, ফরুক আহমেদ, আবুল হোসেন, এদের একটা তালিকা আছে। এর পরবর্তীকালে যারা এলো 50-এর দশকে, কিংবা সিকান্দার আবু জাফর, এদের নাম 40-এর দশকে আসে। এর পরবর্তীকালে আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, রফিক আজাদ, মলিন্দ গুণ, আবুল হাসান, আহ, শিকদার আমিনুল হক, হাবিবুল্লাহ সিরাজি, মোহাম্মদ নুরুল হুদা, এবং আবিদ আনোয়ার, জাহিদুল হক, ফারুক মাহমুদ, আহ, এদের নাম আসে। পরবর্তীকালে আমরা আহ, আরো কয়েকজন কবি যারা অকাল প্রয়াত, আমি আমি একজন কবির নাম করতে চাই, যিনি খুব চমৎকার কবিতা লিখেছিলেন। তার খুব লাল একটি গাড়িকে, আমাদের কায়সার ভাই, আবু কায়সার, তার কথাটিও আমি এখানে স্মরণ করতে চাই। তো এরা কিন্তু অনেক ভালো কবিতা লিখেছিলেন। তো এই আমাদের বাংলা ভাষার যে কবিতার যে গতি প্রকৃতি, সেটা হলো আসলে পদ্মা নদীর মতো, ভাঙে ভেঙে খালি পথ তৈরি করে সামনে। এই যে একটা প্রবহমান বাংলা কবিতার যে স্রোত, সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং আপনি লক্ষ্য করবেন যে এই স্রোত কখনো থেমে থাকে না। কয়েকটা উদাহরণ যদি আমি দিই, আমরা যদি সৈয়দ আলী হাসানের সে কবিতা উদাহরণ দিই, যে আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, এই কবিতা। আহসান হাবিবের কাছে যদি যাই, তার সেই কবিতা, আমি কোনো পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি এখানে ছিলাম, এখানে থাকার নাম সর্বত্রই, সারা দেশে থাকা। কিংবা যে ফরুকের লাশ কবিতা যদি আমি যাই, কিংবা ফরুকের সে অসম্ভব সুন্দর একটি কবিতা, নামে নির্ভীক, সিন্ধুই গল, দরিয়ার হাম, চমৎকার চিত্রকর। আমরা যদি আবুল হোসেনের বিরস সংলাপে যাই, সেখানেও আমরা দেখতে পাবো অসাধারণ ভাবে তিনি আধুনিক বই তৈরি করছেন, রোমান্টিকতার বিরুদ্ধে নতুন বাণী তৈরি করছেন। আমরা শামসুর রহমান এগুলো দেখবো, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা থেকে শুরু করে একদম শামসুর রহমানের মৃত্যু অবধি তিনি অসাধারণ সব কবিতা রচনা করে গেছেন। এবং কালকে রাতেও আমি শামসুর রহমানের একটি অসাধারণ কবিতা পড়লাম, যেখানে তিনি শঙ্খ ঘোষের বাসায় গেছেন। শেষ পর্যায়ে শঙ্খ ঘোষ তাকে নমস্কার করছেন এবং তিনি তাকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছেন। অর্থাৎ তার সংস্কৃতি, তার দেশ, তার কথা তিনি তার মতো করে বলছেন। আমরা রফিক আজাদের কাছে যাই, এ কেমন কাল এলো, কিংবা ভাত দে হারামজাদা, কিংবা তার ৩৫ নম্বরের সেই সিঁড়ি কবিতাটি অসাধারণ কবিতা। আমরা আবুল হাসানের কাছে যাই, কতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম, একটি জলের খনি তাকে দিক তৃষ্ণায় খনি, একটি পুরুষ তাকে বলুক রমণী। আমরা আবিদ আজাদের কাছে যাই, ঘাসের ঘটনা শুনবো। আমরা আল মাহমুদের কাছে যাই, আহ, ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা রক্ত, আহ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। এই কবিতা কি অসাধারণ। কিংবা বলছে, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এর চেয়ে চমৎকার কবিতা আর কি হতে পারে। এরপরে দেখুন, যদি আপনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যাই, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়, এরকম উচ্চারণ। কিংবা রুদ্রের আরেকটি কবিতা আছে, আধখানা বেলা আছে আর বাকি কুয়াশা, হে পথিক, কারে তুমি বেছে নিলে পাত্র, নির্মাণ, নচিকেতা, বিনাশ, স্বাস্থ্য। এইভাবেই কিন্তু বাংলা কবিতা এগিয়েছে। এবং আমরা আমাদের পর্যন্ত 80-র দশকে এসে আমরা বাংলা কবিতাকে রোমান্টিকতা, আবেগ, অতি অলংকার বাহুল্য থেকে মুক্তি দিয়ে একটা নির্মেদ দার্শনিক ভাষা তৈরির কাজ করেছি। এবং আমরা পড়ার স্বপ্নে এবং জাদু বাস্তবতার মিশেলে একটা নতুন পথ তৈরি করতে চেয়েছি। মান্নান সৈয়দ
যে পথ তৈরি করেছিলেন তা থেকে আমরা এগিয়ে যেতে চেয়েছি, এবং এইভাবেই বাংলা কবিতাকে আমরা এগিয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গের কবিতায় আছে, সে উদাহরণ আমি দিতে পারি, সেটা দীর্ঘ হবে। পশ্চিমবঙ্গের কবিতায় সুভাষ মুখোপাধ্যায় 30-এর কবি, পঞ্চকবি, সেই সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সমর সেন, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, এদের কাছ থেকে এলো। তারপরে যারা এলেন তাদের মধ্যে প্রেমের মিত্র, তারপরে সুভাষ মুখোপাধ্যায়, তারপরে সুকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অধুনা, জয় গোস্বামী, তারপরে ধরেন আরো যারা অসংখ্য কবি আছেন আমার বন্ধুরা যারা, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত, হ্যাঁ এদের কথা বলতে হবে, ব্রুত চক্রবর্তী, এদের কবিতা, সেসব কবিতায় প্রাণ আছে। কিন্তু বাংলাদেশের কবিতা পশ্চিমবঙ্গের কবিতার চেয়ে বিষয়বস্তুতে, তারপরে ছন্দ বৈচিত্র্যে, চিত্রকল্প প্রণয়নে এবং আপনার কল্পনার শক্তিতে অনেক এগিয়ে আছে। তবে গদ্যে, যেহেতু গদ্য খুব বুদ্ধিমত্তা লাগে, গদ্য খুবই জ্ঞান দ্বারা এবং প্রজ্ঞা দ্বারা শাসিত বলে আমাদের দেশের মানুষের আবেগ বেশি। পশ্চিমবঙ্গের মানুষ 200 বছর ধরে সেই আবেগের শাসন করেছে, যুক্তি এবং প্রজ্ঞার কাছে তারা আছে, এই জন্য তাদের গদ্য আমাদের চেয়ে এগিয়ে আছে। কিন্তু গদ্য ইদানিং আমাদের বাংলাদেশ অনেক ভালো গদ্য লিখছে অনেকে। আমি অনেক উপন্যাসের কথা বলতে পারি, অসাধারণ সব উপন্যাস, কালজয়ী সব উপন্যাস। আমি শওকত ওসমানের নাম বলতে পারি, রাবিয়া খাতুনের নাম বলতে পারি, আমি আমাদের শওকত আলীর নাম বলতে পারি, আমি সেলিনা হোসেনের নাম বলতে পারি, আমি সূর্য দিঘলবাড়ি আবু ইসাকের নাম বলতে পারি, আমি আমাদের হাসান আজিল হকের নাম বলতে পারি, রাহাত খানের নাম বলতে পারি, হুমায়ুন আহমেদের নাম বলতে পারি, ইদ্দানুল হক মিলদের নাম বলতে পারি, মুনুল হাসান সাবেরের নাম বলতে পারি। হ্যাঁ, সুতরাং পরবর্তীকালে শাহাদুজ্জামানের নাম বলতে পারি। এরা কিন্তু অসাধারণ সব লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের যে বাজার ছিল বাংলাদেশে, হুমায়ুন আহমেদ একাই সেই বাজার প্রতিহত করে নিজের বাজার প্রতিষ্ঠা করেছেন, এবং পশ্চিমবঙ্গে এখন হুমায়ুন আহমেদ যথেষ্ট জনপ্রিয় একজন ব্যক্তি। এবং সম্প্রতি মারা গেছেন নিমাই ভট্টাচার্য, তার বাড়ি আমাদের যশোরেই ছিল। নিমাই দাস সবসময় বলতেন, দেখ আমার রক্তে বাংলাদেশ আছে বলে আমি লিখতে পারি, কিন্তু বাংলাদেশ যদি রক্তে থাকে তাহলে কিন্তু সে লিখতে পারবে। রবীন্দ্রনাথও কোনো না কোনো ভাবে তার শ্বশুরবাড়ি বাংলাদেশে, তার উত্তরাধিকার ছিল বাংলাদেশের, সুকান্ত বাংলাদেশ, কে না বাংলাদেশের বলুন। সুতরাং বাংলাদেশের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের, আমাদের একজন কবি ছিলেন খুব ভালো মজাদার কবি, তার বাড়ি টাঙ্গাইলে, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো এরকম অসংখ্য সব কবিদের ছড়াছড়ি যারা বাংলাদেশ থেকে ওই বঙ্গে গেছেন, সব তো আমাদেরই লোক। সুতরাং আমরা যে অনেকটা এগিয়ে গেছি গদ্যেও, সে কথাও আমি এখন আপনাদেরকে অবগত করতে পারি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। অনেক ঋদ্ধ হলাম। এত সমৃদ্ধ একটা আলোচনা আমরা শুনলাম, এবং এই আলোচনা শুনে আমাদের যারা দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত ছিলেন এত চমৎকার কমেন্টস করেছেন, যে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি, যে আপনাদের মূল্যবান সময় থেকে এতটা সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের আজকের প্রিয় কবির আলোচনা শুনলেন এবং চমৎকার মন্তব্যগুলো করেছেন। আমি সময় স্বল্পতার কারণে সবগুলো কমেন্টস এখন পড়তে পারছি না, তবে অবশ্যই আপনাদের সবার কমেন্টসের উত্তর আমি দিব। তারপরে একটু একটু বলি, রত্না রায় চৌধুরী, এত সুন্দর একটা লাইভ অনুষ্ঠান উপভোগ করেছি যে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ প্রিয়। প্রথম দিন আজকে এই গ্রুপের মধ্যে, এর মধ্যে অসাধারণ একটি অনুষ্ঠান দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। ধন্যবাদ জানাই এই গ্রুপকে এবং আজকের অতিথিকে এত চমৎকার আলোচনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আরো অনেকে, ইভাল মাস, রেখা অসাধারণ, ধন্যবাদ বন্ধু, ভালো থেকো, সাথে ছিলে, অনেক খুশি হয়েছি। নির্মল ঘোষ বারবার আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা আবৃত্তি কুঞ্জের সাথেই থাকুন। আবৃত্তি কুঞ্জ, আমি বরাবরই বলেছি, আসলে আমরা কবিদের কবিতা পড়ি, কবিতাগুলো যেমন জনপ্রিয় হয়ে ওঠে সেই কবিও জনপ্রিয় হয়ে ওঠে। এমন অনেক তরুণ কবি লেখক আছেন যারা অনেক ভালো লিখেন, কিন্তু অনেক পিছিয়ে আছেন কিংবা অনেকটাই অন্তরালে রয়ে গেছেন। কবিদের তুলে ধরার
প্রত্যয় নিয়েই এই আবৃত্তি কুঞ্জে আমি এই কবি কথন অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয়, এবং আমার ইচ্ছে আছে আবৃত্তি কুঞ্জ থেকে আমি ১০০তম পর্ব শুধু কবিদের নিয়ে করব। কবিদের জীবনের কথা শুনবো, কবিদের কাব্য গাথা শুনবো, কবিদের কিছু অজানা গল্প আপনাদের শোনাবো। প্রিয় দর্শক, এবারে আমি আজকের অতিথি কবি রেজাউদ্দিন স্টালিনের আরেকটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেটি হলো অস্তিত্ববাদ। স্বর্গ আর পৃথিবী মিলিত হয় ঝড়ের মাধ্যমে। সে প্রমত্ত মিলন ধ্বংস করে শতাব্দীর জ্যেষ্ঠ বৃক্ষদল। প্লাবিত হতে পারে মাইল মাইল শূন্যতা, জগতের উপসংহার। বজ্রপাত ঈশ্বরের সাবধান বাণী। সুমহান যোব যেমন শুনেছিলেন স্রষ্টার ধ্বনির আওয়াজ। প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক স্বর। মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি প্রকৃত অস্তিত্ব আমাদের, এবং তখনই জন্ম নেয় স্বর্গ ও নরক। অসাধারণ অসাধারণ রচনা প্রিয় কবি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আপনার কণ্ঠে একটি কবিতা শুনবো এবং তারপরেই দর্শকদের কাছ থেকে বিদায় নিব, আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। অনেক ধন্যবাদ জাহানারা রেখা। আমি আমার কেমন প্রথম বইয়ের প্রথম কবিতা, কবিতাটির নাম হচ্ছে সূচনা পর্ব। আমার সময় গোখরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু? আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন দিবসবিদের কাছে ১০০০ বছর কিছু নয়, একজন দার্শনিকের কাছে অর্বুদ বর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই প্রারম্ভ। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সূচিত হয় না। উদ্ভব ঘটনা পৃষ্ঠ ভ্রূণটি কেবল কি ঘটনা রহিত? আমার সময় গোখরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না, আমার চিৎকারে পৃথিবীর প্রথম সূচনা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি। সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রিয় কবি জনাব রেজাউদ্দিন স্টালিন, যিনি তার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। আমাদের কবির জন্য অনেক অনেক শুভকামনা, কবির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। প্রিয় কবি, আপনি আমাদের আবৃত্তিগঞ্জের জন্য কিছু বলে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন প্লিজ। ধন্যবাদ জাহানারা রেখা। আমার আরেকটি অনুষ্ঠান আছে, সেজন্য আমি একটু সংক্ষেপে আপনি আগেই বলছি। আমার খুব ভালো বলেছিলেন, হ্যাঁ। লেগেছে, আমার খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে থাকতে, এবং যা বৃত্তিকুঞ্জ কবিকুঞ্জ যাই বলুন, এর মধ্যে একটা প্রাণের টান আমি লক্ষ্য করলাম, এবং অনেক দর্শক শ্রোতারা আমাদের সঙ্গে ছিলেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং যদি ভবিষ্যতে আবার কখনো আমাকে আমন্ত্রণ জানান, আমি অবশ্যই আসবো এবং আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। আমরা সবাই ভালো থাকবো। করোনাকালীন সময় আমি একটা কথা বলি, আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, সবাই আমরা মাস্কটা
খুব সুন্দর করে ব্যবহার করব। মাস্কটা যদি আমরা সবসময় ব্যবহার করি বাইরে গেলে, তাহলে কিন্তু আমরা সুরক্ষা পাবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।